অন্তর্বর্তী সরকারের জন্য সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন কালো আইনের পক্ষে দাঁড়ানোর সুযোগ নেই, এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর আর্থিক খাতের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে প্রতিষ্ঠানগুলোই দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। শনিবার সচিবালয়ে অফিস করেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। এদিন সকালে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কথা বলেন নতুন পরিকল্পনা নিয়ে। এক প্রশ্নের জবাবে সাইবার নিরাপত্তা সহ বিতর্কিত বিভিন্ন আইনের ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। কোনো ধরনের খারাপ আইন কোনটার আপনার সংস্কার করা প্রয়োজন, কোনটা বাতিল করা প্রয়োজন, সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম, কাজে বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার। দুপুরে আইন মন্ত্রণালয়ে আসেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা ফেরানো নিয়ে কাজ শুরু করার কথা জানান তিনি। বলেন অনিয়মের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ আছে কিছু টাকা বাইরে পাচার হয়ে গেছে। আচ্ছা, সেটা আমরা জানি, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তবে যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করব। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ বিষয়ে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা আন্দোলনে প্রাণ দেয়া আবু সাইদের বাড়িতে গেলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার কবর জিয়ারতের পর সমবেদনা জানান স্বজনদের। বলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আবু সাইদ সবার ঘরের সন্তান। যে স্বপ্ন নিয়ে তিনি জীবন দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে। পীরগঞ্জের বাবনপুরে আবু সাইদের বাড়ি। শনিবার বেলা 11টার দিকে সেখানে যান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় নিহত সাইদের কবর জিয়ারত করেন তিনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন নীরবে। পরে যান সাইদের স্বজনদের কাছে, দেন তার পরিবারের পাশে থাকার আশ্বাস। এ সময় ডক্টর ইউনূস বলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার পরিবারের সন্তান আবু সাইদ। এছাড়া বিশৃঙ্খলা ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধের আহ্বানও জানান তিনি। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান। আরও বলেন আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশকে রক্ষা করতে হবে আবু সাইদদেরই, তাই পাশে থাকতে হবে তার পরিবারের। আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের মা, কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই, এটা আবু সাইদের বাংলাদেশ। পরিবারের পক্ষ থেকে সাইদকে বীরের মর্যাদা দেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানানো হয়। 16 জুলাই কোটা আন্দোলনে বিক্ষোভের সময় সংঘর্ষে গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাইদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে শাহবাগে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। সংখ্যালঘুদের নিরাপত্তা, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সুরক্ষা আইন প্রণয়ন সহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় নানা আয়োজন নির্বিঘ্নে আয়োজন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা। একই সাথে সীমান্ত এলাকায় যেসব সংখ্যালঘুর ঘরবাড়ি ছাড়ার খবর পাওয়া গেছে তাদেরকে ফিরিয়ে এনে পুনর্বাসনের দাবিও জানান বিক্ষোভকারীরা। তাদের অবস্থানের কারণেই শাহবাগ মোড় ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা চাই এই হিন্দুদের একটা নিরাপত্তা। আমরা তো এই দেশেরই মানুষ, আমাদের দেশ তো স্বাধীন হলো, কিন্তু আমরা তো স্বাধীন হতে পারলাম না। যারাই ছিল হিন্দু সংসদ সদস্য ছিল, কিন্তু একটা হিন্দু সংসদ সদস্য হিন্দুদের নিয়ে কথা বলে না। আমরা সবাই একত্রে বাংলাদেশের অধিবাসী, আমরা সবাই চাই বাংলাদেশে যেন শান্তিটা বজায় থাকে। হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করা হোক। হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মৌন মিছিল ও সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকেলে রাজশাহীর গণকপাড়া ধর্মসভায় প্রতিবাদ কর্মসূচি হয়। এছাড়া রাজবাড়ির
বালিয়াকান্দি উপজেলা চত্বরে সমাবেশে হিন্দুদের উপর হামলাকারীদের শাস্তি ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ 4 দাবি পেশ করা হয়। ময়মনসিংহের গাঙ্গিনার পাড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন জেলা ও উপজেলা শহরে প্রতিবাদ কর্মসূচি পালন করে সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দুদের ওপর নিপীড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। শিক্ষার্থী আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব পেতে পারেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম, তবে তার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে আশফাকুল ইসলামের নিয়োগেরও বিরোধিতা করেছে ছাত্ররা। এর আগে সকালে সুপ্রিম কোর্টে ফুল কোর্ট মিটিং ডাকলেও শিক্ষার্থী আইনজীবীদের বিক্ষোভের মুখে মিটিং স্থগিত করেন সদ্য পদত্যাগকারী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বেলা 1টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। পরে বেলা 2টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা থেকে চলে যান। আপিল বিভাগ ও হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবিও তাদের। গত বছরের 26 সেপ্টেম্বর দেশের 24তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি ওবায়দুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। এছাড়া 7টি হলের প্রভোস্টও তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শনিবার পদত্যাগপত্র জমা দেন উপাচার্য এবং 7টি হলের প্রভোস্ট। যেসব হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন সেগুলো হলো রোকেয়া, শামসুন নাহার, বিজয় 71, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা জিয়া হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও স্যার সলিমুল্লাহ মুসলিম হল। এছাড়াও জহুরুল হক হলের 4 জন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন। এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন ঢাবির প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির সব সদস্য। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান পরিস্থিতির মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সব সদস্য এবং 3টি আবাসিক হলের হল প্রভোস্ট। নরসিংদীতে ট্রাফিক নিয়ন্ত্রণের সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে নগদ ৮৮,৫০,০০০ টাকা সহ 3 জনকে আটক করেছে শিক্ষার্থীরা। দুপুরে সদর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের শাহে প্রতাপ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের সময় ওই প্রাইভেট কারটি থামিয়ে চালক জুলহাস মিয়া এবং 2 যাত্রী মনির হোসেন ও রাসেল আহমেদের সাথে কথা বলেন তারা। সন্দেহ হলে প্রাইভেট কারে থাকা 2টি ব্যাগে তল্লাশি করে টাকা পান তারা। পরে শিক্ষার্থীরা আনসার ও সেনাবাহিনীর সদস্যদের খবর দেন। টাকার উৎস জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি আটক ব্যক্তিরা। টাকার মালিকানা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধারকৃত টাকা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন আনসার ভিডিপির জেলা কর্মকর্তা জাহিদুল ইসলাম। আর যে 2 জন ছিল তারা এক এক সময় এক এক কথা বলে কোনো সঠিক উত্তর দিতে পারেনি। কখনো বলে এটা বিদেশ থেকে আসছে, কখনো হুন্ডির মাধ্যমে আসছে। তখন জিজ্ঞাসা করলে কত টাকা বললো, এক একজন এক এক কথা বলে। কেউ বলে 5 লাখ টাকা, আবার কেউ বলে আমাদের 4-5 ভাই মিলে আসছে। তো তাদের কথায় গরমিল হয়, আমাদের এটা সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে বিষয়টা অবগত করি। স্যার অবগত করলে বলেন যে টাকাটা আপনারা জেলা প্রশাসকের কার্যালয় এখানে নিয়ে আসেন। আনার পর আমরা প্রাথমিকভাবে এটা জেলা প্রশাসকের যে ট্রেজারি আছে সেখানে তারা জমা রাখবেন। চট্টগ্রামের কোতোয়ালি থানার কার্যক্রম ফিরিয়ে আনতে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা। সকালে তারা থানার বিভিন্ন কক্ষ থেকে হামলায় নষ্ট হওয়া ও পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ সরানোর কাজে নামেন। থানার পাহারায় সেনাবাহিনী ও আনসার সদস্যরা। 4 দিন আগে নগরীর কোতোয়ালি থানা ছাড়াও আরও 10টি থানায় নাশকতা চালায় দুর্বৃত্তরা। এরই মধ্যে একাধিক থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে পুলিশি সেবা। এটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা অতি দ্রুত এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জনগণকে যাতে দ্রুত পুলিশি কার্যক্রম বা পুলিশি সেবা দিতে পারি সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিল্প কারখানায় গ্যাস সংকট দূর করাই অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি ক্ষুদ্র শিল্প ঘিরে নতুন পরিকল্পনা নেওয়া হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও জানান তিনি।
দীর্ঘদিন ধরেই শিল্প কারখানায় চাহিদা মতো গ্যাস না পাওয়ার অভিযোগ উদ্যোক্তাদের। গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। এমন পরিস্থিতিতে শনিবার শিল্প মন্ত্রণালয়ে যান অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি জানান, গ্যাসের সমস্যার সমাধানই মূল লক্ষ্য। এছাড়া ক্ষুদ্র শিল্প, চামড়া ও অন্যান্য খাতের উন্নয়নে নেওয়া হবে নানা উদ্যোগ। গ্যাসের চাহিদাটা আছে মন্ত্রণালয় চালানোর জন্য, ঘোড়াশালের ক্ষেত্রেও কিছুটা আছে। আমরা এটা আরও দেখছি। আজকে প্রথম দিন এবং আমি কৃতজ্ঞ আমার সহকর্মীরা আজকে ছুটির দিনে এসেছেন। মন্ত্রণালয়ের কোনো কাজে দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। আমরা আমাদের কাজগুলো করার জন্য তো দায়িত্ব, যেটুকু জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। লোকসানের মধ্যে থাকা শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান শিল্প উপদেষ্টা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি ছুটির দিন হলেও শনিবার নিজ দপ্তরে আসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঘণ্টাব্যাপী বৈঠক করেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে। বেলা 11:15টায় রাজধানীর সেগুনবাগিচায় মন্ত্রণালয়ে আসেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম। এ সময় মন্ত্রণালয়ের পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় ছাড়াই মন্ত্রণালয়ে ত্যাগ করেন তৌহিদ হোসেন। শেখ হাসিনা সরকারের পতনের 5 দিন পরও সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। কেউ যানবাহন নিয়ন্ত্রণ করছে, কেউ করছে বৃক্ষরোপণ, কেউ কেউ আবার ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের স্মৃতি অমর করতে দেয়ালে আঁকছে গ্রাফিতি। তাদের এমন কাজ উজ্জ্বল আগামীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা, বলছে সাধারণ মানুষ। পুলিশ সদস্যরা পুরো দমে কাজে যোগ না দিলেও অনেকটাই স্বাভাবিক রাজধানীর জীবনযাত্রা। এর মূল কৃতিত্ব শিক্ষার্থীদের। আনসার ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করলেও মাঠ ছাড়েনি ছাত্রছাত্রীরা। সাথে রয়েছে বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সহ বিভিন্ন বেসরকারি সংস্থাও। 3 মিনিট, 2 মিনিট, 4 মিনিট রাস্তার অবস্থান বুঝে কিন্তু তারা এখন সিগন্যালগুলো ছেড়ে দিচ্ছে। আমি অবাক হয়েছি, শিক্ষার্থীরা যানবাহন নিয়ন্ত্রণ করছে। এটি অবিশ্বাস্য। আমার দেশে এমন চিত্র দেখা যায় না। আমরা চাই নিরাপদ সড়ক। মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করার জন্য আমরা সবাই এখানে এসেছি। শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়, শিক্ষার্থীদের নজর সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষার দিকেও। সড়ক বিভাজকে মেহগনি, জামরুল সহ দেশীয় প্রজাতির নানা গাছ লাগাচ্ছেন তারা। রাস্তার মাঝখানে যেই এরিয়াটা আছে, এখানে আমরা প্রায় 2 থেকে 250 গাছ লাগাইছি। গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা করতে হবে। আরেক দল শিক্ষার্থী ব্যস্ত রং তুলিতে আন্দোলনের শহীদদের রক্তাক্ত স্মৃতি অমর করে রাখতে। দেয়ালে আঁকা গ্রাফিতি দিচ্ছে ঐক্য, দ্রোহ, আত্মত্যাগ আর ফ্যাসিবাদ বিরোধী নানা বার্তা। কোনো দলীয় কোনো একটা সংস্কৃতিতে আবদ্ধ না থাকি, আমরা যাতে গণতান্ত্রিক একটা ন্যায়ের একটা সমাজের দিকে যেতে পারি, এই লক্ষ্যে হচ্ছে আমাদের এই কাজটা। পরবর্তীতে যেসব রাজনৈতিক দল আসবে তারা যেন মনে রাখে যে আমরা যে জিনিসটার জন্য লড়াই করেছি সেই জিনিসটা যেন ভবিষ্যতে কোনোদিন কারোর সাথে না হয়। এইখান দিয়ে যখন মানুষ যাওয়া আসা করবে, যখন আমাদের গ্রাফিটি কাজগুলো দেখবে, তখন তারাও অনুপ্রাণিত হবে। শিক্ষার্থীদের এমন ইতিবাচক কার্যক্রমকে সমর্থন দিচ্ছেন শিক্ষক ও অভিভাবকরাও। জেন জেড কি জিনিস, তারা কিভাবে চলে সেটা আমাদের বোঝা উচিত। ইতিবাচক পরিবর্তনগুলো সমাজের সবার জন্যই প্রয়োজন। তো সেগুলো যদি সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের সমাজের সর্বস্তরে যদি সেই পরিবর্তনগুলো, প্রত্যাশিত বিষয়গুলোর বাস্তবায়ন হয়, তাহলে তো সেটা সামগ্রিক দেশকে এগিয়ে নিয়ে যাবে। স্বাভাবিক জীবনে ফেরার পরও সংস্কার কাজ চালানোর প্রত্যয় শিক্ষার্থীদের। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 আগস্ট ফিটনেসের কাজ দিয়ে শুরু হয়েছিল ক্যাম্প। এরপর ছাত্র আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায় টাইগারদের অনুশীলন। অবশেষে সপ্তাহখানেক পর ব্যাট বল হাতে শান্ত মাহমুদুল্লাহ মিরাজরা ফিরেছেন হোম অফ ক্রিকেটে। লিটনের বাড়ি ভাঙা নিয়ে গুজব উঠেছিল সামাজিক মাধ্যমে। সত্য জানিয়ে হাসি মুখে মাঠে ফিরেছেন তারকাদের। এমন মাঠে ফেরার মাঝে অস্বস্তি আছে একটা, বিদেশি কোচ, কোচিং স্টাফদের দেখা যায়নি।
দেশ শান্ত হলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা এখনও কাটেনি। বাংলাদেশ পুলিশ এখনও কাজ শুরু করতে পারেনি পুরোদমে। তাতে মাঠে ফেরার সবুজ সংকেত পাচ্ছেন না বিদেশিরা। হেড কোচ হাথুরু সিংহে, সহকারী কোচ নিক পোথাস, স্পিন কোচ মুস্তাক আহমেদ অনেক আগেই বাংলাদেশে এসেছেন। বর্তমান পরিস্থিতিতে চার দেয়ালের মাঝেই সময় কাটাতে হচ্ছে তাদের। দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করার পর সবুজ সংকেত দিলেই হবে না। যে দেশের কোচ এখানে কাজ করছেন সেখান থেকে পেতে হবে নির্দেশনা। তাতে পাকিস্তান সফরের জন্য দেশের ক্যাম্পে যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল। হাতে আছে মাত্র 4 দিন। এর মধ্যে নিজ নিজ দেশ ও বাংলাদেশের আইন শৃঙ্খলার জট কাটার সম্ভাবনা অনেকটাই কম। ততদিন অবশ্য বসে থাকছেন না তারকারা। দেশি কোচ সোহেল ইসলামের অধীনেই চালিয়ে যাবেন অনুশীলন। 2 টেস্টের সিরিজ খেলতে 16 আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।